আসসালামু আলাইকুম। যেদিকেই তাকাই সেদিকেই শিবির দেখতে পাই। কথাটা বলছে ইউনিভার্সিটির এক বোন, ওনাকে আন্দোলনও দেখছি আমি। হেজাব পরা, সুন্দর মুখ, খুব সুন্দর কথা বলে, আন্দোলনের সময় ছিল। উনি সেদিন আক্ষেপ করে বলতেছিল যে আমি যেদিকেই তাকাই, আক্ষেপ ছিল না, ওটা তার আনন্দ ছিল যে আমি যেদিকেই তাকাই সেদিকে শিবির দেখতে পাই। এবং মানে আগে ভাবতাম যাদের মুখে দাড়ি আর নামাজ পড়ে তারাই শিবির করে, কিন্তু দাড়ি ছাড়াও স্মার্ট টাই স্যুট পরাও লোক শিবির করে। আর আক্ষেপের কথাও বলছে উনি। আক্ষেপটা ওনার হইল যে আমরা এত কিছু করলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় ওনাদের খোঁজ খবর নাই বা নেয় না, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একদল তো ক্ষমতায় চলে গেছে, যারা ক্ষমতায় থাকে তাদের তো প্রচুর সমালোচনা হয়। এটা সব আমলেই হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, রাজনৈতিক সরকার থাকুক, যেই সরকারে যাবে তার সমালোচনা হবেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন অনেকেই অ্যাডভাইস করে। ওই যে মুফাসসিল হোসেন মুফা, সেও অ্যাডভাইস করে, সেও একজন অ্যাডভাইজার। অনেকেই করতেছে অ্যাডভাইস ইউটিউবে আইসা। অনেকে আক্ষেপ, অনেকে রাগ ক্ষোভ প্রকাশ করতেছে, ভুল ধরতেছে, অনেকে বাজেভাবে সমালোচনা করতেছে। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ব্যাপারটা, কারণ গত 16 বছর এরকম দেখি নাই যারা দেশের ভিতরে থাইগা এমন সমালোচনা করার মানুষ। এত প্রশ্ন তাদের ভিতরে, এত অভিযোগ, এত ক্ষোভ, পাহাড় থেকে আরম্ভ করে মসজিদের ভিতরে কোথায় বাদ আছে সব জায়গা থেকে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করতেছে আগের সরকারই ভালো ছিল। এটা তার বলার অধিকার আছে, কারণ সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের বাইরে যারা বা আওয়ামী লীগের ভিতরেও যারা আছে অনেকেই এখন আওয়ামী লীগের আর প্রশংসা করবে না, কারণ তারা নিজের চোখে দেখতে পাচ্ছে যে একটা দেশকে কিভাবে ডুবাই দিছে, সবকিছু লুট কইরা নিয়ে চলে গেছে, চোখে দেখতে পাচ্ছে। তার চেয়ে বড় কথা, ওনাকে ভালোবাসা মানুষ আওয়ামী লীগ করতো, ওনার বাবাকে ভালোবাসা মানুষ আওয়ামী লীগ করতো। ওনার বাবা না হয় হঠাৎ করে চলে গেছে 15ই আগস্ট, সেই একই আগস্ট 5 তারিখে, মানে বাবা যাওয়ার 10 দিন আগে উনি কিন্তু ওনার আত্মীয় স্বজন, মেয়ে সন্তান সবাইকে নিয়ে বিদেশে, সবাই চলে গেছে ওনার ইশারায়। এই ইশারাটা উনি 2-3 তারিখেই দিয়ে দিয়েছিল। যেদিন তাপস গেছে সেদিন থেকেই বুঝছি যে এখন সবাই চলে যাবে, এবং উনিও চলে গেছে। চলে যাওয়ার পর একটা শূন্যতা দাঁড়াইছে। এই শূন্যতার মধ্যে সবকিছু সেটিং করতে একটু সময় নিতেছে, আর এটারই সমালোচনা হচ্ছে। আমি পজিটিভলি দেখি, বলার অধিকার আছে এবং বলার অধিকার দিতে হবে। আমরা স্বাধীনতার জন্যই তো 71-এ যুদ্ধ করছি, একটা ভোটের অধিকারের জন্য আমরা যুদ্ধ করছি, তাই না? হ্যাঁ, স্বাধীনতার সময় আমরা যাদেরকে রাজাকার বলতাম, আল বদর বলতাম, তারা আসছিল জামাত থেকে। এই ব্যাপারে আমরা তাদেরকে ঘৃণা জানাই, অনেকবার জানাইছি, ক্ষোভ প্রকাশ করছি। অনেক কিছু হয়ে গেছে এবং বিচারও হয়ে গেছে, ফাঁসিও হয়ে গেছে, কিন্তু তারপরে এখন এসে দেখেন সেই নেগেটিভিটি আর নাই, মানুষের ভিতরে সেই ঘৃণাটা কিন্তু আর নাই। খেয়াল করেন আপনারা, চারিদিকে শিবিরের প্রশংসা। এই যে 2 মাস হয়ে গেল, শুনছেন কেউ শিবিরের কোনো লোক যায় কোথাও চান্দা তুলছে, বা জামাতে কোনো লোক যায় কারো বাড়ি দখল করছে, বা সনাতন ধর্মের কারো উপরে জুলুম করছে? ডাইরেক্ট বলতে পারবেন না এরা জড়িত ছিল। হ্যাঁ, করছে, এটা প্রমাণ আছে। যারা করছে তারা বিচারের অধীনে আসবেই। যদি জামাত হয়ে থাকে, শিবিরও হয়ে থাকে, তাদের নামও আসবে, আসতে বাধ্য। আমি তো মনে করি আগের সরকার যেভাবে প্রশাসন চালাইতো, এই সরকার কাছে তো আমরা সেটা আশা করব না। আসল অপরাধীকে ধরে আমাদের সামনে তো আনতেই হবে, সে দেশে থাকুক আর বিদেশে থাকুক। আপনারা তো জানেন আইসিসির কাছে অলরেডি অভিযোগ করছে, মানে আন্তর্জাতিক আদালতে কিভাবে বিচার করা যায় গত সরকারের, সেই ব্যাপারে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাদের সঙ্গে আলাপ করছেন। আলাপ পজিটিভ, কিছু একটা হতে যাচ্ছে।
যাই হোক, বিচার তো হবে, বিচারের জায়গায় বিচার থাক। কথা বলতেছিলাম শিবির, আর থাম্বেলে দিছি আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর সাহেবকে থাম্বেলে দেওয়ার পিছনের কারণ শিবির। হ্যাঁ, আমার ছোট মেয়ে বলে যে বাবা উনি কি শিবির করে? আমি কেন? ওই যে দাড়ি দেখছে। আমি তাকে আবার একটা ছবি দেখায় বললাম যে দেখো, এই যে মুজিব কোট পরা, যারা মুজিব কোট পরবে তারা আওয়ামী লীগের, এটা বুঝা নিবা। এর মধ্যে এসে আমার বউ ঢুকছে। বউ বলতেছে যে ওনারে অ্যারেস্ট করাটা ঠিক হয় নাই, এটা ঠিক না। ওনার ওইভাবে হেলমেট পরায়া জ্যাকেট পরায়া নিয়ে যাবে, ধরাধরি কইরা, দেখতে ভাল লাগে নাই। উনি কত সুন্দর অভিনয় করছে, উনি বাকের ভাই, ওনার জন্য কাঁদছিলাম। কথা সত্যি, আমিও নূর সাহেবের ভক্ত। তখন আমারও খারাপ লাগছে যখন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এর পরের অংশটুকু আমি আবার ইউটিউবে দেখছি। দেখার পর আমার কাছে মনে হয়েছে যে উনাকে হুজুকে অ্যারেস্ট করে নাই, উনার বিরুদ্ধে মামলা হয়েছে। 5ই আগস্টের পরে 15ই আগস্টে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু একটা কথা তো স্বীকার যাইতেই হবে, যারা ভোট ছাড়া নির্বাচন করলো, দেশের রাজত্ব করলো, তাদের সঙ্গে ওনার মতো সচেতন মানুষ কেন যাবে? কি কারণে যাবে? কারণটা কি? আচ্ছা, ধরলাম ওনার আইডিওলজি বঙ্গবন্ধু, ওই অর্থে উনি গেছেন, ধরে নিলাম। কিন্তু উনি যে এমপি হইলেন, কেন হইলেন? নিশ্চয়ই সারা দেশের সেবার জন্য না, ওনার অঞ্চলে, ওনার এলাকার সেবার জন্য। 2013 সালে উনি যখন নীলফামারীতে যাচ্ছিলেন, তখন রাস্তায় আক্রমণ করে। ওই আক্রমণটা মনে করেন যে বিএনপি আর অন্য অন্য সব দলই থাকতে পারে, বিএনপির নামটাই বেশি সামনে আসছে, আক্রমণ করছে। এবং ঘটনা সত্য, আক্রমণ হয়েছে ওনার গাড়ি বহরের উপরে। তারপর দিন থেকে 4-5 দিনের ঘটনা কি ঘটছে এটা তো আপনারা জানেন না। এটা যখন আমি জানলাম নীলফামারীর মানুষের মুখে, আরে একটা মেয়ে বলতেছিল যে সবাই বাবা স্কুলে যায়, আমার বাবা কেন স্কুলে যায় না? মেয়েটা তার বাবাকে হারাইছে। আরেকজন মা বলতেছিল জানেন, নূর সাহেব ওইখানে গাড়িতে, আর আমরা এখান থেকে ভাগতেছিলাম, ওনার লোকজন আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে দিতেছিল। আরেকজন মুরব্বী আইসা এই সরকারের কাছে হাত জোর কইরা খালি বিচার দাবি করতেছিল। নীলফামারীর মানুষের মুখে শুনেন, তাহলে বুঝতে পারবেন এই নূর সাহেব কেমন মানুষ ছিলেন। আমি যখন স্কুলে যাই তখন আমার সব বাটিরা ওদের বাবার সঙ্গে যাই, কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না। কেন? আমার বাবাকে তারা কেন মেরে ফেলছে? আমার বাবা বিএমপি করতে বলে আমার বাবা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ এমন পাগল বানাইছে, আমাকে দেখা চিনতে পারছে না। 6 মাস 5 মাস এইরকম আমরা বাড়িতে আমাদের মানুষ থাকতে পারছে না, খুব অত্যাচার করছে। সে না বিএমপি হইতেই পারে, তাই বলে আমার ছেলের এত কষ্ট দিয়ে এত নির্যাতন করে মারছে। আসাদুল নূরের যে ফাঁসিও চাই, আর ওদের সাথে যারা জড়িত তাদেরও আমরা বিচার চাই, ফাঁসি চাই। এই আমলিগের এই দিল তো নূরে আসি ওর কোম্পানি লাগে দিছে গ্রামত বিচার, যেটা সেটা আপনারা করিবেন, আমার অনুরোধ। সরকারে করিবে, সরকারের কাছে এইটা আমাদের আপত্তি আর খুব নাই। বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আসাদুজ্জামান নূর আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাবার হত্যার বিচার চাই, আসাদুজ্জামান নূরের ফাঁসি চাই। ওরা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে, এর বিচার চাই। দেশবাসীর কাছে আমার বাবার হত্যার বিচার চাই। এখন কি আপনাদের কাছে মনে হয় ওনাকে অ্যারেস্ট করে ভুল করছে সরকার, অন্যায় করছে কোনো কিছু? একদম না, একদম না। হ্যাঁ, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, অনেকে নিরপরাধ লোক আসামি হচ্ছে। যেমন আমাদের একজন পরিচালক মিডিয়া রিঙ্কু, সে অ্যারেস্ট হয়েছিল মধ্যরাত্রে। দেখেন সবাই গিয়ে প্রতিবাদ করছে এবং বুঝাইতে সক্ষম হয়েছে সে কোনো অন্যায় করে নাই, শুধু আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করলেই কেন অ্যারেস্ট করতে হবে? আওয়ামী লীগ করতেই পারে, কিন্তু আওয়ামী লীগের নাম ভাঙায়া আপনি লুটপাট করবেন, অন্যায় করবেন, জমি দখল করবেন, অত্যাচার করবেন, সেটার বিচার হবে না? তা তো হতে পারে না। সব বিচার হতে হবে। এবং পুরনো যদি কোনো মামলা থাকে বিএনপির আমলে যে সে অত্যাচার করছে, সেই মামলাও সামনে আনতে হবে। আর শিবির যদি কোনো খুন খারাপির সাথে জড়িত থাকে, আর জামাতে ইসলাম যদি, মানে বর্তমান জামাতে ইসলাম যদি কোনো অন্যায় অত্যাচার জুলুমের সাথে জড়িত থাকে,
তাদেরও বিচার করতে হবে। আর যে দেশে বিচার আছে সেই দেশেই শান্তি থাকে। সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, সেখানে বিচার আছে ভাই, বিচার আছে। বিচার আছে বলেই শান্তি আছে। সেই শান্তিটা আমাদের দেশও চাই। গত সরকার কেমন হয়েছিল, একটা 2 লাইনের গল্প বইলা ভিডিওটা শেষ কইরা দিতেছি। এক রাজার অনেক ঘোড়া ছিল, অনেক গাধা ছিল। সপ্তাহে 2 বার গাধার কাছে আর ঘোড়ার কাছে যাইতো। ঘোড়াদের কাছে যখন যাইতো, ঘোড়ারা নিজের মনে ঘাস খাইতেছে, তাকাইতো না। কিন্তু গাধাদের কাছে যখন যাইতো, সব গাধার চারিদিক থেকে ঘিরা ধরতো ঘোড়া এই রাজাকে, এবং রাজার গা চাটতো। বহুদিন দেখলো রাজা এটা। দেখার পর একদিন মনে মনে চিন্তা করলো, আরে এই ঘোড়াগুলো তো আমার সম্মান করে না, গাধাগুলো সম্মান করে। উজিরে ডাকলো, উজির, এই ঘোড়াগুলো আমাকে সম্মান করে না, এগুলো আমি রাখবো না, এগুলো বেচা দাও। উজির বললো, ভালো বুদ্ধি রাজা, আমরা এগুলো বেচা বরঞ্চ আরো কিছু গাধা কিনি। ইয়েস, তাই করো। ঢোল পিটাই দিল চারিদিকে, কিন্তু ঘোড়া কে কিনবে? রাজার যুদ্ধের ঘোড়া কেউ কিনবে? পার্শ্ববর্তী রাজার কানে গেল, মানে পার্শ্ববর্তী দেশের রাজা কইল যে আমি কিনু, এবং সে দাম দর কইরা সব ঘোড়া কিনে নিয়ে চইলা গেল। এর কিছুদিন পরে ওই রাজ্য আক্রমণ হইল, অন্য রাজা দ্বারা আক্রমণ হইল। এখন এই রাজা কিভাবে যুদ্ধ করবে? তার কাছে তো ঘোড়া নাই, গাধা। গাধার পিঠে উঠছে তলোয়ার নিয়ে, গাধা আর আগে বাড়ে না, গাধার তো আর ওই অভ্যাস নাই। এখন কি করবে? জান লইয়া ভাগলো পাশের দেশে ওই রাজার কাছে, যে রাজার কাছে ঘোড়া বেচা ফালাইছিল। বললে যে আমি তো হাইরা গেলাম, আপনার কাছে চলে আসলাম, কিন্তু আমার হারার পিছনে কারণ কি? এই যুদ্ধে আমি কেন হারলাম এটা বলেন তো। তুমি হারছো একটি কারণে, কারণ তুমি যেটা দিয়ে যুদ্ধ করবা সেই ঘোড়া তো আমার কাছে বেচা ফালাইছো। আর যে গাধাগুলো তোমার গা চাটতো, পা চাটতো, আর যে মন্ত্রিসভা তোমাকে বুদ্ধি দিছে গাধা কিনতে, তারাই তোমাকে ডুবাইছে। তুমি গাধার বুদ্ধি শুনছো, তুমি গাধার কারণে হাইরা গেছো। আজকে যদি এই যুদ্ধের ঘোড়াগুলো তোমার কাছে থাকতো, তুমি হারতা না। তার মানে কি? যারা যোগ্য তাদেরকে ওই রাজা অবহেলা করত, আর অযোগ্য পা চাটাদের তোয়াজ করত, কাছে রাখতো, যার জন্য তার পতন হইছে। বাকিটা আপনারা সাজায় নেন, বুঝা নেন, আমাকে বিদায় দেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।